বন্ধুরা, লোকসভা নির্বাচন মিটতেই জাস্টিস অমৃতা সিনহা, যাকে যাকে দেবী দুর্গা রূপে জাস্টিসের ক্ষেত্রে বলা হয়, কলকাতা হাইকোর্টের সেই মহামান্য বিচারপতির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের জাল বিছানো কিন্তু শুরু হলো। আপনারা জানেন, এর আগে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলা থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে চেষ্টা করা হয়েছে, তার পরিবারকে হেনস্থা করা হয়েছে এবং এবং সেই জায়গা থেকে কিন্তু এখনও দাঁতে দাঁত চেপে জাস্টিসের জন্য লড়াইটা করছেন জাস্টিস অমৃতা সিনহা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এখন কলকাতা হাইকোর্টে গ্রীষ্মকালীন অবকাশ চলছে এবং সেই গ্রীষ্মকালীন অবকাশ শেষ হলেই 10ই জুন থেকে কিন্তু নতুন করে কলকাতা হাইকোর্ট আবার শুরু হচ্ছে। যেগুলো রেগুলার বেঞ্চ আছে সেগুলোর কার্যাবলী সব শুরু হবে এবং সেই জায়গায় সেই 10ই জুন কিন্তু একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। আর তার আগেই তাকে সমস্ত মামলা থেকে আবারও সরিয়ে দেওয়ার জন্য ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্র শুরু হলো। অর্থাৎ একটা ছবি তো স্পষ্ট হয়ে যাচ্ছে, যে যত ভোটেই জিতুক না কেন, যতই বড় বড় আসন আসুক না কেন, আলটিমেটলি দিনের শেষে দুর্নীতি যে হয়েছে এবং সেই দুর্নীতির দায়ে ভয়ঙ্কর শাস্তি যে কোনো মুহূর্তে হতে পারে, এইটা কি বুঝে যাচ্ছেন দুর্নীতিবাজরা? আর সেই জন্যই জাস্টিস সিনহার হাত থেকে সমস্ত মামলা কেড়ে নেওয়ার এই আপ্রাণ চেষ্টা শুরু হয়েছে। কী ষড়যন্ত্র হয়েছে, শেষ পর্যন্ত তাতে কী হতে পারে এবং সত্যিই যারা দুর্নীতিবাজ তারা এইসব করে পার পেয়ে যেতে পারেন কিনা, তার সমস্ত কিছু খুঁটিনাটি আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে এবং সেই মামলায় অনেক বড় বড় হেভিওয়েটের নাম, সো কল প্রভাবশালী নাম উঠে আসছে এবং তাদের শেষ পরিণতি কি হবে, তাদের কি জেল যাত্রা হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে, এই নিয়ে কিন্তু বঙ্গ রাজনীতিতে অত্যন্ত চর্চা আছে। আপনারা জানেন যে এই যে দুর্নীতি ইস্যু, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা মারাত্মক এফেক্ট ফেলতে পারে, এমনটাই নির্বাচনের আগে মনে করা হচ্ছিল। এবং এই দুর্নীতিতে যেসব প্রভাবশালীদের নাম উঠে আসছিল, তাদের কেন এখনও জেলযাত্রা হয়নি, এই নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে বহু প্রশ্ন ছিল। কিন্তু আমরা দেখলাম সেই দুর্নীতি ইস্যু কিন্তু এমন কিছু এফেক্ট ভোট বাক্সে ফেলতে পারেনি, বরং যাদের বিরুদ্ধে দুর্নীতির আঙুল উঠেছে তারাই কিন্তু বড় বড় ব্যবধানে জিতেছেন, প্রচুর আসনে জিতেছেন। ফলে ফলে একটা জায়গা থেকে কোথাও গিয়ে বোধহয় মনে করা হচ্ছিল যে এবার কি তাহলে সমস্ত দুর্নীতি ধামাচাপা পড়ে যাবে, কেননা বঙ্গ জনতার তো ঘুম ভাঙছে না। এত দুর্নীতি, টাকার পাহাড় দেখা যাচ্ছে, মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, একের পর এক শাসক দলের নেতা মন্ত্রী জেলে যাচ্ছেন এবং তারা কিন্তু কেউই জামিন পাচ্ছেন না। অর্থাৎ এই রাজ্যে যে ভয়ঙ্কর রকমের দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জায়গা থেকে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের যে জায়গাটা, সেটা কিন্তু সম্পূর্ণ অন্ধকার হয়ে যাচ্ছে। এই রাজ্যে সরকারি চাকরি নেই, শিল্প নেই, এই যে ইস্যুগুলো, সেগুলো বোধহয় শাসক দলকে এবার বিড়ম্বনায় ফেলবে। কিন্তু যেটা বাস্তবে দেখা গেল যে না, সেই এফেক্টটা কিন্তু সেইভাবে ভোট বাক্সে পড়লো না, বরং বরং শাসক দলের বিরুদ্ধে এত কিছু অভিযোগ থাকা সত্ত্বেও, এত অ্যান্টি ইনকামবেশি থাকা সত্ত্বেও এই রাজ্য থেকে তারা 29টা আসন জিতে চলে গেল। এখন এরপরে অনেকেই হয়তো ভাবছিলেন যে যেসব দুর্নীতির অভিযোগগুলো উঠেছে সেগুলো কি আগামী দিনে আর সেই রকম তদন্তে গতি পাবে। আমার যেটুকুনি মনে হয় যে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এই প্রভাবশালী, সকল প্রভাবশালী, তারা কিন্তু বুঝতে পারছেন নির্বাচনে জয় মানেই যে দুর্নীতি হয়নি। আর দুর্নীতির প্রমাণ থাকলে কেউ যদি বিশাল ব্যবধানেও জিতে থাকেন, প্রচুর আসনে জিতে থাকেন, সেই জায়গা থেকেও কিন্তু তারা রক্ষা পাবেন না। আর তাই কি এবার জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়ে গেল? কী ষড়যন্ত্র শুরু হয়েছে? যেটুকুনি জানা যাচ্ছে যে আপনারা যদি হাইকোর্টের ব্যাপারে একটু ওয়াকিবহাল হন, তাহলে এই যে বিচারপতিরা মামলা করেন, বিভিন্ন মামলা শোনেন, সেইটা কিন্তু প্রধান বিচারপতি ঠিক করে দেন কে কোন মামলা শুনবেন। অর্থাৎ যে কেউ গিয়ে বলতে পারেন না অমুক বিচারপতিকে আমার ভালো লাগে, তিনি আমার মামলাটা শুনুন, কোনো সময়ই সেটা হয় না। হাইকোর্টের যেটা রুল হচ্ছে, প্রধান বিচারপতি ঠিক করে দেন কোন বিষয়ে কে মামলা শুনবেন এবং সেই সংক্রান্ত বিষয়ে যদি আপনি প্রার্থী হন, তাহলেই সংশ্লিষ্ট বিচারপতির কাছে যাবে। এর আগে একটা সময় এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি নির্বাচনে জিতলেন, তিনি কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো শুনছিলেন। তারপর একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়া নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছিল, তারা কিন্তু ভয়ঙ্কর রকম তেড়ে ফুঁড়ে ওঠেন এবং সেখানে বিচার ব্যবস্থা সেই জায়গাটাকে একটা 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 সমান্তরাল জায়গায় রাখার জন্য জাস্টিস গঙ্গোপাধ্যায়ের হাত থেকে তৎকালীন সময়ে সরিয়ে দিয়ে এই মামলাগুলো জাস্টিস অমৃতা সিনহার হাতে দেন। এবং জাস্টিস অমৃতা সিনহা সেই মামলাগুলো হাতে পেয়ে যে
রায় এর আগে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিচ্ছিলেন তার থেকেও কড়া রায় দিতে শুরু করেন। এরপর এই মামলাগুলো তার হাত থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয়, কেননা রোস্টার, যেটা ওই বললাম যে কোন বিচারপতি কোন মামলা শুনবেন এটা প্রধান বিচারপতি ঠিক করেন, তো সেই রোস্টারটা চেঞ্জ হয় এবং সেই রোস্টার অনুযায়ী পঞ্চায়েত এবং পুরসভা সংক্রান্ত মামলাগুলো শুনছিলেন জাস্টিস অমৃতা সিনহা। কিন্তু যেটা হাইকোর্টের আরেকটা রুল হচ্ছে সেটা হচ্ছে কেউ যদি পার্ট হার্ড করে থাকে, অর্থাৎ একটা মামলার কিছুটা শুনে রেখেছেন, সেটা কিন্তু আর নতুন বিচারপতির এজলাসে যাবে না। যিনি শুনছিলেন তিনিই সেটা শুনানি শেষ করবেন এবং সেই সংক্রান্ত রায় দেবেন, তার যা করণীয় আছে তিনি করবেন। এই যে বিষয়টার মামলা, সেই বিষয়টা এখন যে বিচারপতির হাতে আছে, সেখানে নতুন মামলা হলে সেই বিচারপতি সেটা শুনতে শুরু করবেন। আবারও এর মাঝখানে একটা রোস্টার চেঞ্জ হয়েছে এবং 10ই জুন থেকে যখন কলকাতা হাইকোর্ট আবার খুলবে গ্রীষ্মকালীন অবকাশ শেষে, তখন কিন্তু জাস্টিস অমৃতা সিনহার হাতে এবার ওই পঞ্চায়েত এবং পুরসভা সংক্রান্ত মামলাগুলো আর থাকছে না। এই ব্যাপারে নতুন যে মামলা হবে সেই মামলাগুলো নতুন বিচারপতি শুনবেন। তিনিই শুনবেন পুলিশের অতি সক্রিয়তা এবং পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলো। আর এর মাঝখানেই এখন যেহেতু গ্রীষ্মের ছুটি চলছে, সেই জন্য গ্রীষ্মকালীন একটা বেঞ্চ, একটা স্পেশাল মামলার ক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট খোলা থাকে, যে কারোর কোনো ইমিডিয়েট কিছু দরকার আছে তারা কিন্তু হাইকোর্টে যেতে পারেন। আর সেই অবসরকালীন বেঞ্চেই একটা জনস্বার্থ মামলা হয়েছে, যেখানে সরাসরি জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি যে মামলার রায়গুলো দেন সেগুলো পক্ষপাতদুষ্ট এবং তিনি সঠিকভাবে বিচারপতির জায়গা থেকে যে নিউট্রাল রায়টা দেওয়ার কথা সেটা তিনি দিতে পারেন না। এর ফলে তিনি যে মামলাগুলো শোনেন সেই মামলাগুলোর প্রকৃত রায় হওয়া সম্ভব নয়, এমন একটি অভিযোগ এনে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছে। এবং যতদূর সম্ভব আমার কাছে খবর আছে এই মামলা কিন্তু গৃহীত হয়েছে এবং সেই মামলাটি জাস্টিস কৌশিক চন্দ্র, খুব সম্ভবত জাস্টিস কৌশিক চন্দ্র সেই জনস্বার্থ মামলাটি শুনবেন। এখন প্রবলেম হচ্ছে সত্যিই কি জাস্টিস সিনহার হাতটা বেঁধে দেওয়া হবে? দেখুন, আমার যতদূর মনে হয় যে হাইকোর্ট কিন্তু কোনো বিচারপতির বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারেন না, কেননা আপনি যখন অভিযোগ করছেন কেউ পক্ষপাত দুষ্ট রায় দিচ্ছেন, আপনাকে তথ্য প্রমাণ তো দিতে হবে তার বিরুদ্ধে। এখনও অবধি জাস্টিস অমৃতা সিনহা যে রায় দিয়েছেন সেটা পক্ষপাত দুষ্ট, যার বিরুদ্ধে রায় গেছে তিনিও কিন্তু কোনো মামলাতে সেটা কিন্তু প্রমাণ করতে পারেননি। কেননা কোনো বিচারপতির রায় পছন্দ নাই হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায়ের এগেনস্টে ডিভিশন বেঞ্চে যাওয়া যায়, ডিভিশন বেঞ্চের রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের এগেনস্টে ডিভিশন বেঞ্চে যাওয়া যায়। এরকম অনেকগুলো পদ্ধতি কিন্তু খোলা আছে পরপর, সেখানে যদি আপনি রায়ে খুশি না হন সেই জায়গা থেকে এই ধরনের যাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু সরাসরি কোনো বিচারপতি পক্ষপাতদুষ্ট রায় দিচ্ছেন এমন অভিযোগ কি করা যায় এবং সেই করা গেলে সেই অভিযোগ কি মান্যতা পায়, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, বা আমি অনেক আইনজীবী বন্ধুর সঙ্গে কথা বললাম, তারাও কিছুটা সহমত, এই যে 10 তারিখের মামলাটি আছে সেই মামলায় কিন্তু কড়া রায় হতে পারে। হয়তো 10 তারিখই হবে না, কিন্তু তারপরে কিন্তু হিয়ারিং পরপর হওয়ার একটা সম্ভাবনা আছে, কেননা এই মামলাগুলো দীর্ঘদিন ধরে চলছে এবং এই মামলাগুলোয় যেসব প্রভাবশালী নাম যুক্ত হয়ে আছে তারা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত একটা প্রভাবশালী জায়গায় রয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে নির্বাচন চলাকালীন যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় বা কিছু করা হয়, তার একটা রাজনৈতিক এফেক্ট রয়েছে। এখন নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ই প্রায় মিটে গেছে, সরকার গঠন বাকি রয়েছে, কিন্তু সরকার গঠনের টেন্ডেন্সিও যেদিকে যাচ্ছে সেখানে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার আসবে, অর্থাৎ গোটা দেশ জুড়েই কিন্তু একটা রাজনৈতিক স্থিতাবস্থা আছে। সুতরাং কোনো কড়া সিদ্ধান্ত নিতে হলে এর থেকে ভালো সময় বোধহয় আর পাওয়া যাবে না। আর সেই জায়গাটা বুঝেই কি জাস্টিস অমৃতা সিনহাকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হচ্ছে নতুনভাবে? কেননা এই প্রয়াসটা আগে যে হয়নি তা কিন্তু নয়। জাস্টিস সিনহার বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা হয়েছে এবং বলা হয়েছে যে তাকে এই সংক্রান্ত সমস্ত মামলা থেকে সরিয়ে দিতে হবে। কখনো গিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে, এমনকি যেটা সবথেকে ঘৃণ্য ব্যাপার হয়েছিল, যেটা নিয়ে অনেকেই চমকে উঠেছিলেন যে আর কত নোংরামি দেখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে একটি মামলার ব্যাপারে যেখানে জাস্টিস সিনহার হাজব্যান্ড যিনি রয়েছেন প্রতাপচন্দ্র দে, তিনি একজন আইনজীবী এবং আইনজীবী হিসেবে তিনি একটি মামলায় একটি পক্ষের হয়ে লড়ছেন, একটি পারিবারিক ঝামেলার মামলা।
সেই মামলাতে জাস্টিস সিনহাকেও জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তিনি নাকি বিচারপতি হিসেবে সেই মামলায় প্রভাব বিস্তার করছেন, এবং সেই জায়গা থেকে সিআইডি তদন্তের নির্দেশ হয়েছে। সেখানে সিআইডি তদন্তে জেরার নামে ডেকে জাস্টিস সিনহার হাজব্যান্ড প্রতাপচন্দ্র দে তাকে কিন্তু মেন্টালি হ্যারাস করা হয়েছে, কখনো তাকে প্রলোভন দেখানো হয়েছে, এবং একটাই কথা, কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু নয় যে আপনি বলুন এই সব ব্যাপারে জাস্টিস সিনহা জড়িত আছে, তার নামটা শুধু ঢুকিয়ে দিন, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। এই যে ঘৃণ্য ষড়যন্ত্রটা হয়েছিল, সেইখান থেকেই কিন্তু আঁচটা স্পষ্ট যে জাস্টিস সিনহার হাতেই ওই দুর্নীতির যিনি অসুর আছেন বা যারা অসুর আছেন তারা বোধহয় বধ হবেন, এবং তারা বুঝতে পারছেন যে এতদিন রাজনৈতিক গতিবিধি, নির্বাচন, অনেক কিছু নিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কখনো সুপ্রিম কোর্টে ছুটে গিয়ে সেখান থেকে রক্ষা কবচ নিয়ে আসা হয়েছে যে আমাদের আপাতত এখন ভোট চলছে বলে কিছু করা যাবে না। কিন্তু এই 10ই জুনের পর থেকে যে মামলাটা শুনানি শুরু হচ্ছে, সেখানে কিন্তু এইসব করার খুব একটা বেশি অবকাশ নেই, এবং যাদের নাম জড়িয়েছে বেশিরভাগেরই কিন্তু রক্ষা কবচ নেই। সেক্ষেত্রে এবার কিন্তু কড়া কড়া সিদ্ধান্ত আসতে পারে। দেখুন, আইন কোনো সময় এরকম নয় যে আপনার বিরুদ্ধে আমার ব্যক্তিগত রাগ আছে সেই জায়গা থেকে আমি আইনি ব্যবস্থা নেব। আইন হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিন্তু তুল্যমূল্য বিচার করা হয়, এবং সেখানে নথি তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারপতিরা সিদ্ধান্ত নেন। এখনও অবধি যেরকম ইঙ্গিত উঠে এসেছে, সেখানে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ভুরি ভুরি প্রমাণ এসে গেছে যে তারা দুর্নীতি করেছেন, এবং সেই জায়গা থেকে একটা সাধারণ মানুষেরও কৌতূহল যে কেন এতদিন সিদ্ধান্ত নেওয়া হলো না, তাহলে কি সেই সময়কালটা আগত? আর তাই যারা বড় বড় মার্জিনে জিতেছেন, যারা প্রচুর আসনে জিতেছেন, অথচ এই দুর্নীতির সঙ্গে যুক্ত বা এই দুর্নীতিতে তাদের নাম জড়িয়েছে, তারা অত্যন্ত ভালোভাবে বুঝতে পারছেন যে আর বাঁচার কোনো উপায় নেই। আর সেই জন্যই কি জাস্টিস সিনহাকে মানসিকভাবে একটা বিপর্যস্ত করার চেষ্টা করা হচ্ছে, তার হাত থেকে কোনো রকমের মামলাগুলো কেড়ে নেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, তাই কি? কিন্তু সেইটা করে কি শেষ অবধি লাভ হবে? জাস্টিস সিনহার হাত থেকে সত্যি কি কারা যাবে? আইনকে এতটাই ঠুনকো, আদালতকে এতটাই ঠুনকো? আর যদি আমি যুক্তির খাতিরে ধরে নিলাম যে সেটা সরিয়ে নেওয়া হলো, তারপরেও কি দুর্নীতিবাজরা বাঁচতে পারেন? কেননা আইন তো আবারও ওইভাবে কিছু দেখে না। এর আগে যখন জাস্টিস গাঙ্গুলির হাত থেকে সরিয়ে নেওয়া হলো, অনেকেই একটু ভয় পেয়েছিলেন যে বোধহয় দুর্নীতি সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে। কিন্তু জাস্টিস গাঙ্গুলির জায়গায় জাস্টিস সিনহা এসেছেন তো, এবং তিনি তার থেকেও ভালো রায় দিচ্ছেন, এটা অনেকেই বলছেন তো। তাহলে যদি সত্যিই জাস্টিস সিনহার হাত থেকে শেষ অবধি সরেও যায়, কেউ দুর্নীতি করে থাকলে, কেউ অন্যায় করে থাকলে তিনি কি ছাড় পাবেন? তবে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে দুর্নীতিবাজরা কিন্তু এবার বুঝতে পারছে শেষ সময় আগত, আর তাই আবারও একটা নতুন মরিয়া প্রচেষ্টা চলছে, এবং জাস্টিস সিনহাকে আটকানোর চেষ্টা চলছে। তবে আমার মনে হয় না এইভাবে দুর্নীতিবাজরা বাঁচতে পারবেন, আর সেই জন্য তারা তাদের মতো চেষ্টা করে যেতেই পারেন। আইন আদালত যেভাবে টিকে আছে, একটা সম্মানের জায়গায়, একটা মানুষের আশ্বাসের জায়গায়, একটা মানুষের বিশ্বাসের জায়গায়, নিজের কার্যাবলী দিয়ে আইন আদালত সেইভাবেই টিকে থাকবেন, এবং যুগে যুগে এই জাস্টিস সিনহারা সত্যি জাস্টিসের দেবী দুর্গা হয়ে সাধারণ মানুষকে জাস্টিসটা দেবেন। আপনাদের কি মনে হয় এইভাবে যে উঠে পড়ে লাগা হলো, সত্যিই কি ভয় পেয়ে গেছেন প্রভাবশালীরা, সেই জন্যই এই ঘটনা ঘটল? জাস্টিস সিনহার হাতে 10ই জুন যে মামলা আসছে, সেখানে কি ভয়ঙ্কর কোনো রায় হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।